আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব স্বরাষ্ট্রের গুরুভার সালাউদ্দিনের ওপর। এখন জানিয়ে দিব শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তারপর জানিয়ে দিব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের নতুন পথচলা শুরু। এবং সর্বশেষ জানিয়ে জবাবদিহি ও স্বচ্ছতার অংশ হিসাবে ছায়া মন্ত্রিসভা গঠন করব জামায়াতের আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত। স্বরাষ্ট্রের গুরুভার সালাহুদ্দিনের ওপর। আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার সালাহুদ্দিন আহমদ জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরে বিএনপির হয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্কারের আলাপে দিয়েছিলেন নেতৃত্ব। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে গতকাল মঙ্গলবার বিএনপি নতুন সরকার গঠন করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় সালাহুদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ 63 বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম নির্বাচিত হন। 4 মাস পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় নির্বাচনেও নির্বাচিত হন তিনি। 2008 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে সালাহুদ্দিন নির্বাচনে অংশ নিতে পারেননি। সেবার কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী হয়ে সংসদে যান তার স্ত্রী হাসিনা আহমদ। তখন সালাহুদ্দিন ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়ে যাওয়ার পর সেই দায়িত্ব পালনের সময় সালাহুদ্দিন আহমদের গুম হয়ে যাওয়া ছিল আলোচিত একটি ঘটনা। 2015 সালের 10 মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা তাকে তুলে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে যায় বলে বিএনপি অভিযোগ করে। 2 মাস পর মেঘালয়ের শিলংয়ে সালাহুদ্দিনকে পাওয়া যায়। মেঘালয় পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাহুদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। সালাহুদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। নিম্ন আদালতের রায়ে 2018 সালে তিনি খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের 28 ফেব্রুয়ারি তার রায়েও খালাস পান বিএনপির এই নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 11 অগাস্ট তিনি দেশে ফেরেন। গত বছরের 3 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দেন তিনি। সালাহুদ্দিন আহমদের জন্ম 1962 সালের 30 জুন কক্সবাজারের পেকুয়ার সাইদুল হক ও আয়েশা হকের ঘরে। সালাহুদ্দিন আহমদ উচ্চ মাধ্যমিক পাশ করেন 1979 সালে চট্টগ্রাম কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পড়াশোনা শেষ করে তিনি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন 1988 সালে। 1991 সালে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তার সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। পরে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে যুক্ত হন। 2001 সালে খালেদা জিয়ার সরকারে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবারের নির্বাচনী হলফনামা অনুসারে সালাহুদ্দিনের পেশা আইন পেশা ও ব্যবসা। তার আয়ের উৎস হচ্ছে চাকরি, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও স্থাবর সম্পত্তি থেকে ভাড়া। তার 10 কোটি 40 লাখ টাকার বেশি অস্থাবর এবং 7 কোটি 83 লাখ টাকার বেশি স্থাবর সম্পদ রয়েছে। তার হাতে নগদ অর্থ রয়েছে 1 কোটি 35 লাখ 52 হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে 39 লাখ 94 হাজার টাকা। তার বছরে আয় 6 কোটি 21 লাখ টাকার বেশি। হলফনামায় সালাহুদ্দিন আহমদ জানিয়েছেন তিনি 38টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে 5টি। তবে মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছেন কিনা বা মামলার অন্যান্য বিবরণ নেই হলফনামায়। শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পর দিনই ভোরে নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরের সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিন শুরু করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বুধবার ১৮ ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু দেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, এটি পূর্বের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এটি কোনো একদিনের প্রচারণামূলক কর্মসূচি নয়। দলের ইউনিটগুলো প্রতিদিনই এ কার্যক্রম চালিয়ে যাবে। দলীয় স্বয়ংসেবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধ ঘণ্টা করে সবাই যেন এলাকায় পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়। কেউ ১ ঘণ্টা সময় দিতে পারলে তা আরও ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। পেশায় চিকিৎসক এই রাজনীতিক তার নির্বাচনী এলাকাকে রাজধানীর একটি মডেল পাড়া হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ পাওয়া না পেলেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মিরপুরকে পরিষ্কার ও নিরাপদ করতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরে তিনি বলেন, এবার তিনি জিতেছেন, পরেরবার অন্য কেউ জিততে পারেন, কিন্তু এলাকার উন্নয়ন যেন রাজনৈতিক বা ধর্মীয় বিভেদের কারণে থেমে না থাকে। এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটি কেবল শুরু। ঢাকায় থাকলে প্রতিদিনই এলাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর ঢাকার বাইরে থাকলে সহকর্মীদের নিয়ে সেখানেই কাজ চালিয়ে যাবেন। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের নতুন পথ চলা শুরু। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হল। দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে যাত্রা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের তৃতীয় প্রজন্মের হাতে রাষ্ট্রক্ষমতা ন্যস্ত করল জাতি, যা বাংলাদেশে আগে ঘটেনি। তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভার হাত ধরে আগামীর বাংলাদেশের নতুন পথ চলা শুরু হল। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক রহমান। এরপর মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হয়। তারেক রহমান দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকলেও অতীতে সংসদ নির্বাচনে অংশ নেননি। এবার ঢাকায় ও পিতৃভূমি বগুড়ায় ২টি আসনে নির্বাচনে জয়ী হয়েছেন। ১৯৯১ সালের প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে দেশ। এর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রায় ৩ যুগ দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। ১.৫ বছরের অন্তর্বর্তী সরকারের শাসনের পর তারেক রহমানের হাত ধরে শুরু হল নির্বাচিত সরকারের পথ চলা। জবাবদিহি ও স্বচ্ছতার অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠন করব জামায়াতের আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার চেতনাকে সমুন্নত রাখার অংশ হিসেবে আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করব, যা জনস্বার্থে গৃহীত প্রতিটি সিদ্ধান্তকে কঠোরভাবে পর্যালোচনা করবে, প্রয়োজনে দায়িত্বশীলতার সাথে চ্যালেঞ্জ করবে এবং সামগ্রিক প্রক্রিয়াকে গঠনমূলকভাবে শক্তিশালী করবে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতন্ত্র কোনো একটি দিন বা একটি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না, বরং এটি একটি দীর্ঘ যাত্রা। আমরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে সেই যাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ, যেখানে সম্ভব একমত হয়ে কাজ করব, প্রয়োজন হলে দৃঢ়ভাবে কথা বলব এবং সবসময় জনগণের স্বার্থে কাজ করব ইনশাআল্লাহ। বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, আজ থেকে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন এ যাত্রায় নাগরিক অংশগ্রহণ, জনগণের ইচ্ছার সুস্পষ্ট প্রকাশ এবং প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার যৌথ দায়িত্ব আমাদের সবার উপরই অর্পিত হয়েছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বিষয়ে অনুষ্ঠিত গণভোটে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। গণতন্ত্রে জনগণের মতামতই সর্বাধিক গুরুত্ব বহন করে, আর এ কারণেই জনমতের প্রতি আমাদের সবারই সম্মান থাকা উচিত।
এক্ষেত্রে সর্বাগ্রে আমরা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদের সাথে থেকেছেন এবং পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেছেন। এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই মুহূর্তে বিশেষভাবে সেই তরুণ প্রজন্মের কথা স্মরণ করতে হয় যাদের সাহস, ত্যাগ এবং একটি উন্নত বাংলাদেশের প্রতি অটল বিশ্বাস আমাদের জাতীয় কাঠামো ও দৃষ্টিভঙ্গিকে নতুন রূপ দিয়েছে। আমাদের তরুণ প্রজন্ম একটি ন্যায়ভিত্তিক, মুক্ত ও রূপান্তরমুখী ভবিষ্যতের জন্য যে সংগ্রাম শুরু করেছিল তা সম্পূর্ণ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে আমরা তাদের ত্যাগের মর্যাদা রক্ষা করে যাব ইনশাআল্লাহ। প্রকৃত জাতীয় নেতৃত্ব কেবল মর্যাদা নয়, বরং জনসেবার একটি মাধ্যম। এর উদ্দেশ্য হল জনগণকে উন্নত করা, তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা এবং তাদের সর্বোত্তম কল্যাণ নিশ্চিতে কাজ করে যাওয়া। ক্ষমতা কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি একটি আমানত, আর নেতাদের অবশ্যই স্বচ্ছ, জবাবদিহিমূলক আচরণের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক নেতৃত্বের অপরিহার্য দাবি হল ঐক্য। জুলাই বিপ্লবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার স্বার্থে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণ স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এখনই সংস্কার চায় এবং এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। জামায়াতের আমির বলেন, নতুন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে জুলাই সনদিন অঙ্গীকার পূরণ না করে সংবিধান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে অস্বীকৃতি জানানোর ঘটনায় আমরা গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করছি। তারা ইতিপূর্বে সনদে স্বাক্ষর করেছিলেন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন, তাই তাদের আজকের সিদ্ধান্ত আমাদের বোধগম্য নয়। বাংলাদেশের জনগণ কথার সঙ্গে কাজের সামঞ্জস্য এবং তাদের সামনে দেওয়া প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রত্যাশা করেন। এক্ষেত্রে আমরা বরাবরই প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নেওয়ার পবিত্র দায়িত্ব পালনে অটল রয়েছি। এরই অংশ হিসেবে আমরা আজ সংসদে শপথ গ্রহণ এবং আমাদের স্ব আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছি। এটি সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু দেশের জনগণকে সর্বোত্তমভাবে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের কাছে এটাই সঠিক সিদ্ধান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি নতুন সরকার ও সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই আমাদের মতোই গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারের প্রতি তাদের বিশ্বাসের প্রমাণ রাখবেন এবং জনমতের প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন করবেন। সামনে এগোনোর প্রক্রিয়াটি বিভাজন নয়, বরং যৌথ দায়িত্ব ও গণতান্ত্রিক ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত। বাংলাদেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। আমরা প্রত্যাশা করি জাতি, ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে আইনের দৃষ্টিতে প্রতিটি নাগরিক এখানে সমান মর্যাদা পাবে। জাতীয় অগ্রগতির কেন্দ্রবিন্দুতে নারীদের অবস্থান নিশ্চিত হবে এবং প্রতিটি নীতি ও প্রতিষ্ঠান পরিচালনায় অন্তর্ভুক্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। কেননা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি সর্বত্রই আরও জোরালো হয়েছে। তিনি আরও বলেন, জনগণ দুর্নীতিমুক্ত দেশ চায় এবং আমরা সেই অঙ্গীকার দৃঢ়ভাবে ধারণ করব ইনশাআল্লাহ। বৈশ্বিক সহযোগী ও আঞ্চলিক মিত্র ও অংশীদারদের সাথে শান্তি, সহযোগিতা ও যৌথ সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের অঙ্গীকার আগের মতোই অবিচল রয়েছে। এমনই এক নতুন অঙ্গীকার নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা এ দেশের জনগণের দীর্ঘদিনের অধিকার ও প্রত্যাশা। চলুন একসাথেই আমরা প্রত্যাশিত এ যাত্রা শুরু করি। দর্শক, আজকের সংবাদ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।